আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ওয়েলকাম জানাচ্ছি একদমই সহজ উপায় গরুর নেহারি বা পায়া রান্নার রেসিপিটি দেখার জন্য। এই নেহারি রেসিপিটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, আর এলাকা ভেদে এর রান্নার প্রসেসটাও হয় ভিন্ন। আজকে আমি খুবই সহজ উপায়ে এই রেসিপিটি শেয়ার করছি। যাদের নিহারি রান্নার রেসিপিটি জানা নেই অথবা প্রথম রান্না করতে চাচ্ছেন, আশা করি আজকের এই রেসিপিটি তাদের খুবই উপকারে আসবে। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইরকম একটি পাত্র নিয়ে নিয়েছি। মূলত এটাতে আমি নিহারিটা রান্না করব। তারপর এখানে আমি প্রায় 6 থেকে 7 পিস এরকম গরুর পায়া বা নিহারি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই নেহারিগুলোকে আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এবার গরম পানিতে নেহারিটাকে এইভাবে উল্টে পাল্টে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে নেহারির ভেতরে থাকা রক্ত অথবা ময়লাটা বেরিয়ে আসবে। আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। আর কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাশ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফলে পায়ের ভেতরে থাকা অনেক ময়লাই কিন্তু উঠে এসেছে। তো 10 মিনিট পর এখন আমি এই পায়াগুলোকে পানি থেকে খুব ভালো করে ছেঁকে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে আরো একবার ধুয়ে এখন আমি এগুলোকে এই পাত্রে আবারও নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিহারি রান্নার আগে এইভাবে গরুর পায়াগুলোকে পরিষ্কার করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে আমি নিয়েছি প্রায় 5 থেকে 6টি লবঙ্গ, 3 থেকে 4টি তেজপাতা আমি এভাবে চিড়ে নিয়েছি, 2 থেকে 3 পিস দারুচিনি, 4 থেকে 5টি এলাচ, আর এখানে আমি আস্ত গোলমরিচ নিয়েছি 5 থেকে 6। এই সবগুলো গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ এইভাবে ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। নিহারি রান্নায় কিন্তু খুব বেশি হলুদ ব্যবহার করা যাবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখনই একেবারে অনেকটা লবণ দিয়ে দিবেন না, পরবর্তীতে নিহারিটা ঘন হয়ে গেলে তখন চেক করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 কেজির মতো ফুটন্ত গরম পানি। প্রথম দিকে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এই মগে আমি প্রায় 6 মগের মতো দিয়েছি, অর্থাৎ প্রায় 4 কেজি ফুটন্ত গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা এরকম বড় পাতিলে করেই নিহারিটা রান্না করবেন, সেই ক্ষেত্রে পুরো পাতিল ভরেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি এখান থেকে সরাসরি চুলায় বসিয়ে দেব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে দেব। এখন সবগুলো উপকরণকে কিছুটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আপনারা চাইলে মাঝে 2-3 বার ঢাকনা উঠিয়ে এটাকে চেক করে নিতে পারেন, আর সবকিছুকে একসাথে কিছুটা নেড়ে চেড়ে দিতে পারেন। এক্ষেত্রে মশলা চারপাশে লেগে যাবে না। তো ফিরে এলাম প্রায় 4 ঘন্টা পর। আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আশা করি পায়ার মাংসগুলো ছুটে আসবে আর এর ভেতরের জেল এবং তেলটাও বেরিয়ে আসবে। আর এখানে আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন, কারণ ফুটন্ত গরম পানিটা দিলে পায়ের মধ্যে যে মাংসটা থাকবে সেটা অনেক বেশি জুসি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। প্রথমেই ঠান্ডা পানি দিলে পায়ার মাংসগুলো খেতে একদমই ভালো লাগবে না, অনেকটা চুপসে যাবে। এই যে দেখুন আমি পায়া উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পায়া থেকে কিন্তু মাংসটা অলরেডি ছেড়ে এসেছে আর এটা দেখতেও অনেকটা জুসি হয়েছে। আর ভেতর থেকে জেলগুলো বের হয়ে গিয়েছে। দেখুন উপরে কতটা তেল উঠেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল এখনো ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি পায়ের সাথে থাকা মাংসটাই কিন্তু অনেকটাই ছুটে গিয়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে রাখবো। এবার অন্য একটি চুলায় নিহারিটা বাগারের জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন কুচিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি হাইতে রেখে এগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে এটা পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রসুন আর পেঁয়াজ কুচিটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এইবার এইটা সরাসরি চুলা থেকে উঠিয়ে ঢেলে দিচ্ছি পাশের চুলায় জাল হতে থাকা নিহারির মধ্যে। তারপর এই ভাজা পেঁয়াজ আর রসুনটাকে আমি নিহারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। যেহেতু আমি প্রথমে জিরা বাটা ব্যবহার করেছি তাই এখানে জিরার গুঁড়ো পরিমাণটা কিছুটা কম দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলা আর জিরার গুঁড়োটাকে নিহারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে আরও 5 থেকে 10 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে পরবর্তীতে সার্ভের সময় এটি দিতে পারবেন। এই পর্যায়ে আপনারা চাইলে নিহারিটাকে আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করে নিতে পারবেন। তো আমার কাছে নিহারির কনসিস্টেন্সিটা ঠিক এরকমই ভালো লাগে, সেই জন্য আমি এরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না। তো 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে এইভাবেই রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। পর গরম গরম আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন একদমই সহজভাবেই কিন্তু আজকের এই নিহারি অথবা পায়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। গরম গরম রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা চালের রুটির সাথে খেতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটি একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন ঠিক কতটা মজার। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। গরুর মাংস কিংবা খাসির মাংস অথবা যে কোনো ধরনের বিরিয়ানি রান্না করতে খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটি গরম মশলা আজকে তৈরি করে দেখাবো। প্রায় সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে পারফেক্ট একটি শাহী গরম মশলা আজকে তৈরি করে দেখাবো, যেটা দিয়ে চাইলেই আপনারা যে কোনো ধরনের মাংস, ডিম কিংবা মাছ অথবা যে কোনো ধরনের বিরিয়ানিও রান্না করে খেতে পারবেন। তৈরি করা খুবই সহজ, আর একবার তৈরি করে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন গরম মশলা তৈরির প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 3 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি। তো 3 টেবিল চামচ জিরা দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি মৌরি। প্রত্যেকটা মশলার পরিমাণ একটু বুঝে দিতে হবে, আপনার এই মশলাটা কিন্তু কোনো অংশে দোকান থেকে কিনে আনা মশলার চেয়ে কম হবে না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। যে সকল মশলাগুলোর ফ্লেভার একটু বেশি স্ট্রং সেগুলো একটু কমিয়ে দিবেন, তাহলেই দেখবেন মশলাটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সবুজ এলাচ। লবঙ্গ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে আমি নিয়েছি স্টার অ্যানিস বা তারা মশলা। মিডিয়াম সাইজের 5 থেকে 7টি তারা মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। নিয়েছি একটি জায়ফল। খুব বেশি এখানে জায়ফল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই মশলার ফ্লেভারটা অনেকটাই স্ট্রং, তাই এখানে আমি একটি ব্যবহার করেছি। 5 থেকে 6টি এমন ছোট টুকরো করে রাখা দারুচিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জয়ত্রী। তারপর এখানে আমি দিচ্ছি কালো এলাচ মিডিয়াম সাইজের 3 থেকে 4টি। যেহেতু আমি এখানে সবুজ এলাচও ব্যবহার করেছি, তাই এখানে কালো এলাচটা কিছুটা কমিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি। ঝালটা আপনারা একটু বুঝে দিবেন, যেহেতু আমি পরে এখানে গোলমরিচ অ্যাড করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ। আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তারপর সবশেষে এখানে আমি শাহি জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই তো ব্যাস, আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। এবার এই সবগুলো মশলা আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। যে সমস্ত মশলার ফ্লেভার একটু স্ট্রং সেগুলোকে একটু কমিয়ে দিতে চেষ্টা করবেন। তো সবগুলো মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন মশলাগুলোকে আমি একটু তাওয়ায় টেলে নেব। আপনারা চাইলে চুলার নিচে রেখেও কিংবা রোদে দিয়েও গরম করে নিতে পারবেন। তো দ্রুত কাজটা কমপ্লিট করার জন্য এখানে আমি একটি তাওয়ায় এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভেজে কিন্তু কালো করে ফেলা যাবে না, আর অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে অনবরত নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর সরাসরি এরকম একটি ব্লেন্ডার জারে মশলাগুলোকে দিয়ে দেব। খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ঠান্ডা করা যাবে না, মোটামুটি হাতে সহ্য করার মতো হলেই চলবে। তো সবগুলো মশলা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এগুলোকে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। তো আপনাদের যদি মনে হয় যে কিছুটা দানা দানা রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে ছেঁকে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই মিহি একটি পাউডার তৈরি হয়েছে। এখন এই মশলাটাই আপনারা চাইলে যে কোনো ধরনের গরুর মাংস, খাসির মাংস কিংবা বিরিয়ানি রান্নাতে দিতে পারবেন। আশা করছি একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মশলাটা দেখতে কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। মাংসের অথবা বিরিয়ানির পরিমাণ বুঝে এর মধ্যে এই মশলাটা অ্যাড করে একবার তৈরি করে দেখতে পারেন, অথবা চাইলে এই পর্যায়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটি এয়ারটাইট বক্সে রেখে মোটামুটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।